ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা মাধ্যমিকের পর্ষদের টেস্ট পেপারের প্রথম পেজ নাম্বার 237-এর 1 নম্বরের কোশ্চেনগুলো সলভ করব। তো আমাদের ফার্স্ট কোশ্চেনটা বলছে যে বায়ুমণ্ডলের কোন স্তরের উষ্ণতা সর্বনিম্ন হয়। তো এটা হবে আমাদের মেসোস্ফিয়ার। তারপর কোশ্চেনটি বলছে পার্শ্ববর্তী পিভি লেখচিত্র অনুযায়ী T1 ও T2 এর মধ্যে কোন সম্পর্কটি সঠিক। তো এখানে আমরা এটা জানি যে পিভি ইকুয়াল টু ধ্রুবক হয়। এখন আবার এটাও আমরা জানি যে পিভি ইকুয়াল টু NRT হয়। তো এখান থেকে আমরা বলতে পারি এই ধ্রুবকটা হচ্ছে আমাদের NRT। তো এখন এই ধ্রুবকটাকে আমরা যদি কে ধরে নেই তাহলে কে ইকুয়াল টু আমাদের চলে আসছে NRT। তো তাহলে এখান থেকে আমরা বলতে পারি যদি টি এর মান বাড়ে তাহলে কে এর মান বাড়বে, কারণ এখানে এন আর আর আমাদের ধ্রুবক। তো তাহলে এই যে ছবিটা দেওয়া আছে সেই ছবিতে আমাদের একটা গ্রাফ T2 আর একটা গ্রাফ T1 এর দেওয়া আছে। তো আমরা দেখতে পাচ্ছি T2 যার জন্য গ্রাফটা হচ্ছে সেই গ্রাফটার আমাদের পিবি এর মানটা বেশি হচ্ছে, আর T2 এর জন্য যেটা হচ্ছে সেটা আমাদের কম হচ্ছে। তো তাহলে সেখান থেকে আমরা বলতে পারি যে এই T2টা আমাদের অবশ্যই T1 এর থেকে বড় হবে। তাহলে এই অনুযায়ী আমাদের অপশান বিটা সঠিক অ্যান্সার হবে। এখানে অবশ্যই এই T1 আর T2টা আমাদের ক্যাপিটালে দেওয়া উচিত ছিল, কারণ এখানে আমাদের এটা কেলভিনে থাকে সেই কারণে। তারপরে কোশ্চেনটা বলছে গ্যাসের বাষ্প ঘনত্ব D এবং আণবিক ভর M হলে নিচের কোনটি ঠিক। তো আমরা জানি যে M ইকুয়াল টু 2D হয়, তাহলে অপশান এটা সঠিক হবে। তারপর বলছে তরলের কত প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে। তো তরলের 2 প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে। নেক্সট কোশ্চেনটা বলছে যে নির্দিষ্ট প্রিজমের ক্ষেত্রে চ্যুতি কোণ ডেল্টা বনাম আপতন কোণ আয়ের লেখচিত্র কোনটি হবে। তো এর লেখচিত্র হয় আমাদের অপশান বি এর মতো, তার মানে অপশান বিটা অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেনটা বলছে যে যদি প্রাথমিক আলো তীব্রতা বিক্ষিপ্ত আলো তীব্রতার 81 গুণ হয় তাহলে তার তরঙ্গ দৈর্ঘ্য বিক্ষিপ্ত তরঙ্গ দৈর্ঘ্যের কত গুণ হবে। তো এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা এটাকে কাজে লাগাবো। তো ফার্স্টে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেটা লিখে নিই। তো আমাদের বলা আছে এখানে যে ফাইনাল তীব্রতাটা হচ্ছে, মানে এখন যে তীব্রতাটা আছে সেটা হলো 81 ইন্টু আই। তো আমরা আবার এটা জানি যে আই প্রপোর্শনাল টু 1/λ⁴ হয়। তো এখান থেকে আমরা এটা লিখতে পারি যে আই ড্যাশ বাই আই ইকুয়াল টু λ⁴/λ⁴। তো এই রাশিমালাটা থেকে আমরা পাচ্ছি যে আই ড্যাশ বাই আই ইকুয়াল টু 81। আবার এই 81 ইকুয়াল টু আমরা লিখতে পারি 3⁴। তাহলে আমাদের এখান থেকে আমরা এটা লিখতে পারি যে ল্যামডা বাই ল্যামডা ড্যাশ হোল⁴ ইকুয়াল টু 3⁴ আসছে। তো এটা যদি আসে তাহলে এখান থেকে আমরা ল্যামডা বাই ল্যামডা ড্যাশ ইকুয়াল টু কত আসছে সেটা লিখতে পারি। তো ল্যামডা বাই ল্যামডা ড্যাশ আসছে আমাদের 3। তো আমাদের এখানে বের করতে হবে ল্যামডা ড্যাশ, তাহলে ল্যামডা ড্যাশ ইকুয়াল টু হয়ে গেল ল্যামডা বাই 3। তো তাহলে আমাদের এই কোশ্চেনের অপশান অনুযায়ী আমাদের কি হচ্ছে, ল্যামডাটা আগের 1/3 গুণ হচ্ছে, তার মানে আমাদের অপশান এটা অ্যান্সার হবে 1/3 গুণ হবে। তারপর বলছি পাশের চিত্রে, মানে এখানে যে ছবিটা দেওয়া আছে এই ছবিতে আমাদের তুল্য রোধ কত হবে সেটা বের করতে হবে। তো এটা হলো আমাদের 1.7। এখানে আমাদের এই সার্কিটটা দেওয়া আছে, এই দুটো রোধ আছে, দুটো রোধেরই মান আমাদের 1 ওহম করে। তাহলে এরা কোন সমবায় আছে, যেহেতু রোধ দুটোর দুই প্রান্ত আমাদের দুই দিকে জোড়া আছে তাহলে এটা আমাদের সমান্তরাল সমবায় থাকবে।
তো সমান্তরাল সমবায় তুল্য রোধ বের করতে গেলে আমরা কি করি, এই রোধ দুটো গুণ করি, গুণ করে এদের যোগফল দিয়ে ভাগ করে দিই। তার মানে এখানে হয়ে যাবে 1/2 এত ওহম, মানে 0.5 ওহম। আবার এটা আমরা আরেকরকম ভাবে করতে পারি, কিভাবে, যেহেতু দুটো সমান রোধ আছে আর দুটো রোধই আমাদের সমান্তরাল সমবায়ে যুক্ত আছে, তার মানে এখানে রোধের মানটাকে যতগুলো রোধ আছে সেই রোধের সংখ্যা দিয়ে ভাগ করে দেবো, তাহলে এখান থেকেও আমরা পাবো 0.5 ওহম। তো তাহলে এখানে আমাদের অপশান সিটা অ্যান্সার হবে। এবার বলছে যে প্রদত্ত কোণটি 1 ওয়াটকে বোঝায়। তো আমরা এটা জানি যে ওয়াট হলো যে আমাদের ক্ষমতার একক, তাহলে এখানে তড়িৎ ক্ষমতা এটা, তো ভি ইন্টু আই, পি ইকুয়াল টু আই বা আইভি যেটাই বলি না কেন, তাহলে এখান থেকে আমরা 1 ওয়াট ইকুয়াল টু কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি 1 ওয়াট ইকুয়াল টু ভি আছে, তার মানে 1 ভোল্ট ইন্টু 1 অ্যাম্পিয়ার। তাহলে আমাদের অপশান এটা অ্যান্সার হবে। তাহলে বলছি ভরের সঠিক ক্রম কোনটি, তো আলফা কোণের ভর সব থেকে বেশি হয়, বিটার তার থেকে কম হয়, আর সব থেকে কম হয় গামার, তার মানে অপশান এটা আমাদের অ্যান্সার হবে। তারপর বলছি মেন্ডেলিভের পর্যায় সারণীতে কত জোড়া মৌলকে ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুযায়ী সাজানো যায়নি, তো এখানে আমাদের অপশান সি হবে 3 জোড়া। তারপর বলছে কোন যৌগটিতে সমযোজী দ্বিবন্ধন আছে, তো এখানে আমাদের কার্বন ডাইঅক্সাইড, এটাতে সমযোজী দ্বিবন্ধন আছে। তো কার্বন ডাইঅক্সাইডের গঠনটা কেমন হয়, এইরকম দেখতে হয়, অক্সিজেন মাঝখানে থাকে আমাদের কার্বন ডাইঅক্সাইড, আর আরেক সাইডে থাকে আরেকটা অক্সিজেন। এর পরের কোশ্চেনটা বলছে যে অ্যাসিড মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে এই 20 ml H2 মানে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হলে অ্যানোডে অক্সিজেন গ্যাসের আয়তন কত হবে। তো আমরা জানি যে অ্যাসিড মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোড এবং ক্যাথোডে উৎপন্ন গ্যাসের আয়তনের যে অনুপাত হয় সেটা হয় 2:1। তো এখানে ক্যাথোডে আমাদের হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় আর অ্যানোডে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। তো আমাদের বলে দিয়েছে ক্যাথোডে আমাদের 20 ml তৈরি হচ্ছে গ্যাস, তাহলে সেই অনুযায়ী আমরা এই অনুপাতটা থেকে বলতে পারি যে অ্যানোডে আমাদের 10 ml তৈরি হবে, তার মানে অপশান বিটা আমাদের অ্যান্সার। তারপরে বলছে ওলিয়াম এর রাসায়নিক নাম কি, তো এর রাসায়নিক নাম হলো পাইরোসালফিউরিক অ্যাসিড। তারপরের কোশ্চেনটা বলছে যে নীল বর্ণের কপার সালফেট দ্রবণে আয়রন দণ্ড নিমজ্জিত করলে নিমজ্জিত অংশের পৃষ্ঠতলে লাল ধাতব কপারের আস্তরণ সৃষ্টি হয়, তো এর কারণটা কি, এর কারণটা হলো আমাদের ধাতুর যে সক্রিয়তা শ্রেণী আছে সেখানে কপার আমাদের আয়রনের নিচে অবস্থান করে, তার ফলে আমাদের আয়রন কপার সালফেট থেকে আমাদের কপারকে প্রতিস্থাপিত করে ও কপারের জায়গায় বসে যেতে পারে, তার মানে অপশান বিটা আমাদের অ্যান্সার হবে। তার বলছে একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন হলো, তো সম্পৃক্ত হাইড্রোকার্বন হয় আমাদের অ্যালকেন, তো অ্যালকেনের সাধারণ সংকেত হয় CnH2n+2। তাহলে এই অনুযায়ী আমাদের এখানে দুটো করে কার্বন পরমাণু আছে, তাহলে এনের জায়গায় 2 বসিয়ে দিলে আমাদের আসছে C2, আর এখানে এনের জায়গায় 2 বসিয়ে দিলে আমাদের আসছে 2 × 2+2, তার মানে 2 × 2 = 4, আর তার সাথে 2 যোগ করলে আমাদের 6 হচ্ছে, তাহলে এটা হয়ে যাবে C2H6। তারপরের কোশ্চেনটা বলছে যে কয়লার তাপন মূল্য 15,000 কিলোজুল বলতে কি বোঝো, তো কয়লার তাপন মূল্য 15,000 কিলোজুল বলতে বোঝায় যে 1 কেজি কয়লা সম্পূর্ণ দহনে 15,000 কিলোজুল পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয়। এর পরের কোশ্চেনটা বলছে যে সৌরশক্তি ব্যবহারের একটি অসুবিধা লেখো, তো সৌরশক্তি ব্যবহারের একটি অসুবিধা হলো যে, আচ্ছা এটা ফার্স্ট অপশানটা আমাদের এটা হবে শুধু নির্ভরশীলতা না, আবহাওয়ার উপর নির্ভরশীলতা হবে, তো ফার্স্ট অপশানটা আমি নিচে লিখে দিচ্ছি। তার আগে অন্য অসুবিধাগুলো দেখি,
যে প্রাথমিক খরচ বেশি হয় একটা অসুবিধা, আর একটা হলো রক্ষণাবেক্ষণের দরকার। মানে প্রাথমিক খরচ বলতে এটা ইউজ করতে গেলে আমাদের ইনিশিয়াল যে খরচটা হয় সেটা অনেকটা বেশি হয়। তো সেটার জন্য আমাদের প্রথমে একটা ব্যাটারির দরকার হয়, মানে সৌরশক্তিটাকে স্টোর করে রাখার জন্য, সেই কারণে প্রাথমিক খরচটা বেশি হয়ে থাকে। আর রক্ষণাবেক্ষণের দরকার, কারণ এখানে আমাদের রক্ষণাবেক্ষণ যদি না করা হয় তাহলে ওর উপর ধুলোবালি জমে ওর যে কর্মদক্ষতা সেটা কমে যেতে পারে। আর নির্ভরশীলতার জায়গায় আমরা বলতে পারি আবহাওয়ার উপর নির্ভরশীলতা। কারণ আমাদের যদি মেঘলা আকাশ থাকে তাহলে এই যে সৌরশক্তিতে উৎপাদনের জন্য ব্যবহৃত সোলার সেল সেটা কিন্তু আমাদের ঠিকঠাকভাবে কাজ করবে না, সেই কারণে আবহাওয়ার উপর এটা নির্ভর করে থাকে। তাছাড়া রাতের বেলায় এটা চার্জ হতে পারে না, সেই কারণে রাতের বেলায় কাজ করে না, এটাও একটা লেখা যেতে পারে অসুবিধা। তো এখানে একটা জানতে চেয়েছিল, যে কোনো একটা লিখে দিলেই হবে। তারপরে কোশ্চেনটা কি বলছে, যে পাশের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। আমাদের বিবৃতিটা বলছে অভিকর্ষের বিপরীতেও ব্যাপন হতে পারে, তো এটা অবশ্যই সত্য, অভিকর্ষের বিপরীতে আমাদের ব্যাপন হতে পারে। তার বলছে পিভি ইকুয়াল টু এনআরটি, এই সমীকরণ থেকে গ্যাসের ঘনত্বের সমীকরণটি লেখো। তো আমাদের 2.4 এখানে আমাদের সমীকরণটা হলো পিভি ইকুয়াল টু এন আর টি। এখান থেকে গ্যাসের সমীকরণটা লিখতে হবে। তো এন মানে মোল সংখ্যা ইকুয়ালটা আমরা জানি, ওখানে যে যতটা পরিমাণ গ্যাস উপস্থিত আছে সেইটা যদি ডাব্লু হয় তাকে ওই গ্যাসের আণবিক ভর দিয়ে ভাগ করে দিলে আমরা মোল সংখ্যা পাই, তাহলে এটা লিখতে পারি ডাব্লু/এম। এখন এখান থেকে পি ইকুয়াল টু আমরা ভিটা ডান দিকে ভাগ করে দিচ্ছি, তাহলে ডাব্লু/ভি ইন্টু কি হচ্ছে আর টি/এম। তো এই ডাব্লু/ভি এই যে রাশিটা আসছে এটাই আমাদের ঘনত্ব, মানে ভরকে আমরা আয়তন দিয়ে ভাগ করছি, তো তারপরে ঘনত্ব পাচ্ছি। তো এখান থেকে আমরা পাচ্ছি তাহলে পি ইকুয়াল টু ডি ইন্টু আর টি/এম। তাহলে এই ঘনত্বের সমীকরণ আমাদের এইটাই হবে। আচ্ছা, ঘনত্বের সমীকরণ বলেছে, তার মানে ঘনত্ব ইকুয়াল টু কি হচ্ছে সেটাই লিখে দিই। ডি ইকুয়াল টু আসছে আমাদের পি ইন্টু এম বাই আর টি। তো এটাই আমাদের ঘনত্বের সমীকরণ হবে। তারপরের কোশ্চেনটা বলছে ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত। তো ফারেনহাইট স্কেলে আমাদের পরম শূন্য উষ্ণতার মান হয় -459.67 ডিগ্রি ফারেনহাইট। তো এর অ্যান্সারটা হবে -459.67 ডিগ্রি ফারেনহাইট। তারপর বলছে যে তাপ পরিবাহিতাঙ্কের মাত্রীয় সংকেত কি। তো এটা আমাদের 2.5। তো তাপ পরিবাহিতাঙ্কের যে রাশিমালা হয় সেটা হয় কে ইকুয়াল টু কিউ ডি বাই এ ইন্টু θ2 মাইনাস θ1 ইন্টু টি। তাহলে এর যখন মাত্রীয় সংকেত বের করতে হবে এটাকে আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে রেখে দেবো। তাহলে কিউ অর্থাৎ শক্তি, এর মাত্রীয় সংকেত হয় এম এল স্কোয়ার T⁻⁻², আর ডি হলো দূরত্ব, তাহলে এর মাত্রীয় সংকেত হবে এল, আর নিচে ক্ষেত্রফল আছে তার মানে এল স্কোয়ার হলো। তো এখানে θ2 - θ1 এইটা মাত্রীয় সংকেত, এটাকে কোথাও কোথাও থিটা লেখা হয়, কোথাও কে লেখা হয়, তো এটা হলো থিটা। আর আমাদের টি অর্থাৎ সময়ের মাত্রীয় সংকেত ক্যাপিটাল টি হবে। তাহলে এখান থেকে এটা কেটে গেল, আমাদের আসছে এম এল থাকলো T⁻³ হলো, আর থিটাটা উপরে গেলে θ⁻⁻1 হলো। তো এটাই হবে আমাদের এর মাত্রীয় সংকেত। তো তারপরে কোশ্চেনটা বলছে যে কি সত্ত্বে উত্তর লেন্স অবতল লেন্সের মতো আচরণ করে। তো এর অ্যান্সারটা হবে আমাদের উত্তর লেন্স যেটা আছে তার পারিপার্শ্বিক মাধ্যমের যে প্রতিসারাঙ্ক হবে সেটা উত্তর লেন্সের প্রতিসারাঙ্ক অপেক্ষা বেশি হতে হবে। তাহলে আমাদের উত্তর লেন্সটা
অবতল লেন্সের মতো আচরণ করবে। তারপরে কোশ্চেনটা বলছে যে কোনো মাধ্যমের আলোর বেগ 2 × 10⁸ মিটার পার সেকেন্ড হলে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত? 2.7। তো আমাদের এখানে ওই মাধ্যমে যে আলোর বেগ সেটা কত বলে দিয়েছে, সেটা বলেছে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে ভিটা বলা আছে আমাদের 2 × 10⁸ এত মিটার পার সেকেন্ড। তো আমাদের বের করতে হবে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক। তো প্রতিসরাঙ্ক মিউ ইকুয়ালটা আমরা জানি c/v হয়। তো c অর্থাৎ শূন্য মাধ্যমে আলোর গতিবেগ হয় 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, আর এই মাধ্যমে আলোর গতিবেগ 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে এটা কেটে গেল, তাই 3/2 মানে আসছে আমাদের 1.5। তো এই মাধ্যমে আলোর প্রতিসরাঙ্ক হবে 1.5। এরপরে কোশ্চেনটা বলছে যে অথবা স্নেলের সূত্রে একটি সীমাবদ্ধতা উল্লেখ করো। তো লম্ব আপাতনের ক্ষেত্রে 2.7 এর যে অথবা, তার অ্যান্সার হবে এর অথবা এর অ্যান্সারটা হবে লম্ব আপাতনের ক্ষেত্রে আমাদের স্নেলের সূত্র মেনে চলতে পারে না, মানে স্নেলের সূত্র কাজ করে না। তো এটা হবে লম্ব আপাতন। তো এটা আমাদের পুরোটা লিখতে হবে, লম্ব আপাতনের ক্ষেত্রে স্নেলের সূত্র কাজ করে না। তারপরে কোশ্চেনটা বলছে যে বিভব প্রভেদ ও রোধাঙ্কের অনুপাতের মাত্রীয় সংকেত কি? তো আমাদের কি কি বলেছে, বিভব প্রভেদ আর রোধাঙ্ক। তো এটা 2.8। তো আমাদের এখানে v/r এর মাত্রীয় সংকেত এটা কি হবে, এটা বের করতে বলেছে। তো এটা আমরা জানি যে v = I × r হয়। তো এখন আমরা r এর জায়গায় এটা বসাতে পারি ρ × L/A। তাহলে v বিভব প্রভেদ আর রোধাঙ্ক করে বলেছে, তাহলে v/ρ এইটা = সরি এখানে এইটা ভুল করেছিলাম, আমাদের বলেছে যে বিভব প্রভেদ ও রোধাঙ্কের মধ্যে এটা বের করতে, তাহলে v/ρ এর অনুপাতটা বের করতে হবে। তো এখানে আমাদের তাহলে কি চলে আসছে, এইখান থেকে আমরা পাচ্ছি I × L/A। তো I এর মাত্রা তড়িৎ প্রবাহের মাত্রা I হয়, আর দৈর্ঘ্যের মাত্রা আমাদের মিটার হয়, সরি মিটার না আমাদের L হয়, আর ই এর মাত্রা ক্ষেত্রফলের মাত্রা L²। তাহলে এখানে একটা L কেটে গেলে এখানে L থাকলো, তাহলে এর মাত্রা হবে I × L⁻⁻1। তো এটাই হবে v/ρ এর মাত্রা। এরপর আমাদের বলছে যে জুল পার কুলম কোন ভৌত রাশির একক। তো জুল পার কুলম এর অ্যান্সারটা হবে আমাদের, আমরা এটা জানি যে v = W/Q হয়। তো W একক আমাদের জুল আর আধানের একক কুলম, তাহলে জুল পার কুলম হলো আমাদের বিভব প্রভেদ তার একক। এবার বলছে বাল্যচক্রে কোন শক্তিতে রূপান্তরিত হয়। তো 2.9 এর অথবা যেটা হবে সেটা হলো আমাদের অথবা এর অ্যান্সার হবে যে এখানে আমাদের তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে অ্যান্সার হবে তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি। তারপরে বলছি যে তেজস্ক্রিয় রশ্মি পরমাণুর কোন অংশ থেকে নির্গত হয়। তো তেজস্ক্রিয় রশ্মি আমাদের পরমাণুর নিউক্লিয়াস থেকে নির্গত হয়। তো এর অ্যান্সার হচ্ছে আমাদের নিউক্লিয়াস। তারপর বলছি বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান কর। তো এখানে ফার্স্ট আমাদের বলেছে
যে ক্ষারীয় মৃত্তিকা ধাতু, তো ক্ষারীয় মৃত্তিকা ধাতু আমাদের হলো ম্যাগনেসিয়াম, তার মানে এটা 3 হবে। তার বলছে ডুরালুমিন, তো ডুরালুমিন এতে অ্যালুমিনিয়াম থাকে, এটা একটা সংকর ধাতু, তো এটা 4 হবে। তার বলছে তরল সন্ধিগত মৌল, এটা হলো আমাদের মার্কারি, তার মানে এটা আমাদের 2 হবে। তার বলছে ক্যালামাইন, ক্যালামাইন আমাদের জিঙ্কের আকরিক হয়, তার মানে এটা 1 হবে। তারপরে কোশ্চেনটা বলছে যে দৈনন্দিন জীবনে ব্যবহৃত একটি তড়িৎযোজী যৌগের নাম লেখো, তো এটা হবে সোডিয়াম ক্লোরাইড, এখানে আমি সংকেতটা লিখছি, পুরো নামটা তোমরা লিখে দেবে NaCl। এটা হলো দৈনন্দিন জীবনে ব্যবহৃত তড়িৎযোজী যৌগ। তারপর বলছে তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোড ও ক্যাথোডে কি ধরনের বিক্রিয়া হয়, তো 2.13। তো তড়িৎ বিশ্লেষণে আমাদের ক্যাথোডে বিজারণ হয় আর অ্যানোডে জারণ হয়। তারপরে কোশ্চেনটা বলছে একটি মৃদু তড়িৎ বিশ্লেষণের নাম লেখো, তো মৃদু তড়িৎ বিশ্লেষ্য হলো আমাদের অ্যাসিটিক অ্যাসিড, তো এর সংকেতটা লিখে দিচ্ছি CH3 COOH, এখানে পুরো নামটাই লিখতে হবে। এরপর কোশ্চেনটা বলছে যে তড়িৎ বিশ্লেষণে কোন প্রকার তড়িৎ ব্যবহার করা হয়, তো তড়িৎ বিশ্লেষণে আমরা সমপ্রবাহ বা ডিসি ব্যবহার করে থাকি, তাহলে এর অ্যান্সারটা হবে ডিসি। এর বলছে নেসলার দ্রবণ দ্বারা কোন গ্যাস শনাক্ত করা হয়, তো নেসলার দ্রবণ দ্বারা আমরা অ্যামোনিয়া গ্যাস শনাক্ত করে থাকি, তো এটা হবে NH3। তারপর বলছে যে ক্ষারের সাথে সঙ্গে বিক্রিয়ায় H2S 2 প্রকার লবণ উৎপন্ন করে, এর মধ্যে একটি সমিত লবণ এবং অন্যটি কোন প্রকার, তো অন্যটি আমাদের আম্লিক লবণ হয়, তো অন্যটি হবে আম্লিক লবণ। তারপরে কোশ্চেনটা বলছে যে নাইট্রোজেন ঘটিত একটি জৈব সারের নাম লেখো, তো এটা হলো ইউরিয়া। তারপরে বলছে এর ইউপ্যাক নাম লিখতে CH3 CH2 COOH। তো এখান থেকে আছে আমাদের CH3 CH2 COOH, এর ইউপ্যাক নাম লিখতে হবে। তো আমরা ফার্স্টে দেখবো কতগুলো কার্বন আছে, এখানে 1 2 3টে কার্বন আছে, তার মানে এখানে আমাদের প্রোব হবে, আর এখানে সিঙ্গেল বন্ড থাকার কারণে এর সাথে আন যোগ হবে, প্রোব যোগ আন, আর COOH এই গ্রুপটা থাকার কারণে এর সাথে ওইক অ্যাসিড যোগ হবে। তাহলে এর নামটা হবে প্রোব যোগ আন প্রোপান আর যোগ ওইক অ্যাসিড, তার মানে প্রোপানোইক অ্যাসিড। তারপরে কোশ্চেনটা বলছে ইথানল যৌগটির সংকেত লেখো, তো 2.17 এর অথবা ইথানল মানে এখানে এর সংকেত হবে C2H5, আর যেহেতু শেষে অল কথাটা যুক্ত আছে সেই কারণে OH হবে, তার মানে C2H5OH, এটা হলো ইথানলের সংকেত। তারপর হচ্ছে টেট্রাফ্লুরো ইথিলিন কোন পলিমারের মনোমার, তো এর অ্যান্সার আমরা পলি টেট্রাফ্লুরো ইথিলিন বা টেবলন লিখতে পারি। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।